কাহিনীর শুরু হয় এক বাঙালি পরিবার দেখিয়ে, যেখানে একদিকে কালী পুজোর উৎসব চলছিল, অন্যদিকে জন্ম হচ্ছিল একটি শিশুর। কিন্তু এই উৎসব ঘন মুহূর্ত দীর্ঘস্থায়ী হয় না। ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটি কন্যা সন্তান জানা মাত্রই মায়ের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় মেয়েটির বাবা। এক মহিলার সাথে দল বেঁধে মেয়েটিকে নিয়ে যায় তারা অনেক পুরাতন একটা পরিত্যক্ত জায়গায়। এই সময় আমরা দেখতে পাই প্রাচীন এক গাছ থেকে একটা অশুভ শক্তি ধেয়ে আসছে গ্রামটির দিকে। কিন্তু তখনই সেই মহিলা সকলের সামনে সেই সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে খড় গুছিয়ে হত্যা করে। আর তখন সেই অশুভ শক্তি মাঝপথ থেকে আবারও নিজের স্থানে ফিরে যায়। আর এই নারকীয় ঘটনার মাধ্যমে শুরু হয় মা সিনেমার কাহিনী। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আছি সাথে। আর আজকে শোনাবো সদ্য মুক্তি পাওয়া মা এর গল্প। আপনারা নিশ্চয়ই এর আগে শয়তান মুভিটা দেখেছেন। যারা দেখেননি আমাদের এক্সপ্লেনেশনটি দেখে নিতে পারেন, লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে। মা মুভিটি সেই শয়তান মুভির একটি ইউনিভার্স ক্রিয়েট করছে। হয়তো সামনে এই ফ্র্যাঞ্চাইজি থেকে আমরা আরও মুভিজ দেখতে পাবো। তো কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। সিন শিফট হয় ওই ঘটনার 40 বছর পর। এইখানে আমরা আম্বিকা নামের একজন স্কুল শিক্ষিকার সাথে পরিচিত হই। সে স্কুলের বাচ্চাদের রক্তবীজ নামক এক পৌরাণিক দানবের কাহিনী শোনাচ্ছিল। সনাতন ধর্মমতে এই দানব দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। যেখানেই তার রক্ত পড়ছিল সেখান থেকেই নতুন একটা দানব তৈরি হচ্ছিল। শেষে দেবী পার্বতী কালী রূপ ধারণ করে তাকে হত্যা করে আর নিজের জিভ দিয়ে তার রক্ত চেটে খেয়ে ফেলে, যেন তা মাটিতে না পড়ে। অবিশ্বাস্য শোনালো, এটা আসলেই কিন্তু থিওলজিতে উল্লেখিত আছে। যাই হোক, আম্বিকার ছোট পরিবার, স্বামী শুভঙ্কর এবং মেয়ে শ্বেতা, সুখেই দিন কাটছিল তাদের। কিন্তু শ্বেতার একটাই অসন্তোষ, সে তার দাদু বাড়ি চন্দ্রপুরে কখনোই যায়নি। বারবার যেতে চাইলেও তার বাবা মা তা এড়িয়ে গেছে। আসলে কিছু একটা তার কাছে লুকাচ্ছিল তার বাবা মা। আম্বিকা আর শুভ সিদ্ধান্ত নেয় তারা আর মেয়ের কাছে এই সত্য গোপন করবে না। মেয়ের বয়স এখন 12, এখন তার বোঝার বয়স হয়েছে। কিন্তু মেয়েকে জানানোর আগেই শুভ খবর পায় যে তার বাবা মারা গেছে। দুঃখের ছায়া নেমে আসে তার মনে। দ্রুত বাড়ির উদ্দেশ্যে সে রাতেই বেরিয়ে পড়ে। পরদিন সকালে শ্বেতাকে তার মা প্রথমবারের মতো জানায় যে তার দাদা বেঁচে ছিলেন, গত রাতে তিনি মারা গেছেন। এইটা শুনে শ্বেতা বুঝতে পারে যে সে যেমন জানতো না তার দাদা আছে, তেমনি তার দাদাও জানে না যে সে আসলে এক্সিস্ট করে। মনটা প্রচন্ড খারাপ হয় শ্বেতার, কিন্তু তার মা তাকে কিছুই জানায় না। অন্যদিকে পিতার শেষকৃত্যের পর শুভঙ্কর তার চাচা জয়দেবের সাথে কথা বলছিল। শুভঙ্কর জানায় সে তার এই পৈতৃক সম্পদ রাখতে চায় না, সে সবকিছু বিক্রি করে দেবে। এইসব অভিশাপ বয়ে বেড়ানো তার পক্ষে আর সম্ভব নয়। তার চাচা বলে, আরে তুমি কি পাগল হলে? এইসব কুসংস্কার এখন আর কেউ বিশ্বাস করে না। তুমি তোমার পরিবারকে এখানে নিয়ে এসো, তাদেরকেও এই জায়গাটা ঘুরিয়ে দেখাও, তাদের ভালো লাগবে। নেহায়েত মিথ্যা একটা ভয়ে তোমার নিজের ছোটবেলার স্মৃতি তুমি বিক্রি করে দেবে। চাচার কথা শুনে চিন্তায় পড়ে যায় শুভঙ্কর। কিন্তু সেখানে রাত কাটাতে নারাজ সে, তাই সে রাতেই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে তার গাড়ি নষ্ট হয়ে যায়। আর এই সময় আমরা তার পেছনে ভয়ঙ্কর কোনো এন্টিটিকে দেখতে পাই। সে তার ওয়াইফের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না। কিন্তু অদ্ভুতভাবে একটা গাছের শিকড় মাঝপথে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে আর গাড়িসহ জ্যান্ত পুড়িয়ে ফেলে। সেখানেই মারা যায় শুভঙ্কর। স্বামীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আম্বিকার পরিবারে। কিন্তু শোক ছাপিয়ে শুরু হয় আরও একটা ভয়ঙ্কর জিনিস। ঘুমানো মাত্রই স্বামীর মৃত্যুর ভয়ানক সেই দৃশ্য স্বপ্নে এসে তাড়া করতে থাকে আম্বিকে। এভাবেই কেটে যায় 3টা মাস। এই পর্যায়ে আম্বিকার কাছে জয়দেবের ফোন আসে। সে জানায় শুভঙ্কর মৃত্যুর আগে সম্পত্তি বিক্রির জন্য তার সাহায্য চেয়েছিল। এখন যেহেতু শুভঙ্করই নেই, তাই সেই সম্পত্তি বিক্রি করে টাকাগুলো আম্বিকা শ্বেতার পড়াশোনার জন্য কাজে লাগাতে পারবে। আর্থিকভাবে বিপদে থাকা আম্বি খুবই আশান্বিত হয়ে চন্দ্রপুর যাওয়ার সিদ্ধান্ত নেয়। শুরুতে রাজি না হলেও শ্বেতার ইমোশনাল ড্যামেজের কবলে পড়ে তাকেও সাথে নিতে রাজি হয় আম্বি। কিন্তু এই সিদ্ধান্তের মাসুল কত বড় হবে সেটা এখনো সে আন্দাজও করতে পারছে না। চন্দ্রপুরের বাড়িতে পৌঁছানো মাত্র আম্বি একটা জানালায় তার মৃত স্বামীকে দেখতে পায়। এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায় সে। আর এই অসাবধান মুহূর্তে সে প্রায় চাপা দিয়ে ফেলছিল বাড়ির কেয়ারটেকার রামুর মেয়ে দীপিকাকে। রামু তাদের আন্তরিকভাবে রিসিভ করলেও তার বউকে দেখে মনে হচ্ছিল এরা আশায় সে বেশ অসন্তুষ্ট। কিন্তু দীপিকার সাথে শ্বেতার বেশ ভাব হয়ে যায়। কিন্তু বাড়িটায় কোনো একটা অদৃশ্য ছায়া যেন অনুভব করে আম্বি। অন্যদিকে 2 বান্ধবীতে মিলে ঘুরতে ঘুরতে দীপিকার শ্বেতা বাড়ির একটা নিষিদ্ধ কোণে চলে আসে, যেখানে বদ্ধ করে রাখা হয়েছে প্রাচীন কিছু মহিরুহুকে। দীপিকা শ্বেতাকে সেগুলোর কাছাকাছি যেতে বারবার নিষেধ করে, কিন্তু
কৌতূহলী শ্বেতা সেই কাজটাই করে। এই সময় সেখানে এসে পড়ে আম্বি। সে মেয়েগুলোকে সেখান থেকে যেতে বলে, কিন্তু সে নিজেই অনুভব করে অদ্ভুত দর্শন এক বৃদ্ধা তার দিকে নজর রাখছে। তারা বাড়ির ভেতরে ফিরে এলে রবির বউ দীপিকাকে সেখানে যাওয়ার জন্য বকাঝকা করে আর সেখান থেকে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে ব্যাপারটা অনেক বেশি গভীরে চলে গেছে। সেই রাতে দীপিকার ঘরের জানালায় উপস্থিত হয় এক অপার্থিব দানব। গাছের মতো দেখতে সেই দানবের শিকড় জানালা ভেঙে আক্রমণ করে দীপিকাকে, আর এক পর্যায়ে তাকে নিয়ে পাশের জঙ্গলে হারিয়ে যায়। মেয়েকে খুঁজে না পেয়ে ক্ষোভে দুঃখে আম্বিকে দোষারোপ করতে থাকে রামুর বউ। শ্বেতার জেদের কারণেই দীপিকা সেই জায়গাটায় গিয়েছিল, আর এই কারণেই সেই দানব তাকে তুলে নিয়ে গেছে। গ্রামের সবাই জানে যে ওই গাছগুলোতে দানব বাস করে, আর এই দানব প্রায়শই গ্রামের মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। একবার ধরে নিয়ে যাওয়ার পর 7-8 দিন পরে মেয়েগুলো ফিরে আসে, কিন্তু তারা কিছুই বলতে পারে না যে তাদের সাথে কি হয়েছিল আর কেই বা তাদেরকে তুলে নিয়ে গেছে, কিন্তু তাদের প্রত্যেককে যৌন নির্যাতন করা হয়েছে এমন আলামত পাওয়া যায়। এইসব কথায় কান দেয় না আম্বিকা। সে এইসব প্রাচীন দৈত্য দানবে বিশ্বাসও করে না। সে দ্রুত জয়দেবকে খবর দেয় এবং পুলিশ নিয়ে আসতে বলে। সিভিল ড্রেসে একজন মাত্র অফিসারকে নিয়ে আসে জয়দেব। গ্রামের সবাই, এমনকি মেয়ের বাবা রামও অফিসার রবিকে বলে এইটা দানবেরই কাজ, আর এর জন্য দায়ী শ্বেতা। এই পর্যায়ে নিজের মেয়েকে প্রোটেক্ট করতে আম্বি অফিসারকে সাথে নিয়ে সেই গাছগুলো যেখানে আছে সেখানে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নেয়, এইটা প্রমাণ করার জন্য যে দানব টানব কিছু এক্সিস্ট করে না। আর আবারও আমরা সেই ভয়ানক অবয়বকে দেখতে পাই যে তাদের উপর নজর রাখছিল। আম্বি আর অফিসার সেই গাছের কাছে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু অন্য কেউ তাদের সাথে যায় না। অদ্ভুত কিছু একটা অনুভব করে ঠিকই আম্বি, কিন্তু তারা কেউই কিছু দেখতেও পায় না। ফিরে এসে ভীত সন্ত্রস্ত শ্বেতাকে সামলানোর চেষ্টা করে আম্বি, কিন্তু এইবার শ্বেতা নাছোড়বান্দা। সে এই সব কিছু জানতে চায়, আর তখন আম্বি মেয়েকে অদ্ভুত একটা কাহিনী শোনায়। পৌরাণিক কাহিনী মতে দেবী কালী যখন রক্তবীজকে হত্যা করে তখন সব রক্ত চেটে ফেললেও এক ফোঁটা পড়ে যায় পৃথিবীর এই চন্দ্রপুর অঞ্চলে, আর রাতারাতি ওইখানে ওই গাছগুলোর জন্ম হয়, আর সেইখানে আশ্রয় নেয় সেই রক্তবীজ থেকে বেঁচে ওঠা দানব। দেবতাদের সাথে সুবিধা করতে না পেরে সে মানুষের দিকে ঝোঁকে। গ্রামের সদ্য বড় হওয়া মেয়েগুলোকে সে অপহরণ করতে থাকে নিজের যৌন লালসায় চরিতার্থ করার জন্য। সবগুলো মেয়েকে নিজের ইচ্ছামতো ব্যবহার করার কিছুদিন পর তাদেরকে ছেড়ে দিত ওই পিশাচ। এক পর্যায়ে গ্রাম প্রধান দেবী কালীকে সন্তুষ্ট করে দৈব ক্ষমতা লাভ করে এবং রক্তবীজের বেরিয়ে আসার পথ রুদ্ধ করে দেয়। কিন্তু একদিন প্রধানের 12 বছর বয়সী মেয়ে অজান্তেই সেই নিষিদ্ধ জায়গায় ঢুকে পড়ে, আর যখন সে ফিরে আসে তার পেটে সেই রক্তবীজের সন্তান। এই সন্তান পৃথিবীতে এলে রক্তবীজ পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। নিরুপায় হয়ে প্রধান এক কঠিন সিদ্ধান্ত নেয় আর নিজের মেয়েকেই দেবীর উদ্দেশ্যে বলি দেয়। কিন্তু দেবীর সাহায্য না চেয়ে নিজের মেয়েকে হত্যা করার সিদ্ধান্ত নেয় ক্ষেপে যায় দেবী, আর অভিশাপ দেয় যে এইভাবেই বংশের মেয়েকে হত্যা করতে হবে, নইলে জীবিত মেয়ে মেনস্ট্রুয়াল সার্কেলে পা দেয়া মাত্র তার গর্ভে আবারও রক্তবীজ স্থাপিত হবে আর মুক্ত হবে সেই শয়তান। যদিও দেবী এগুলো নিজের মুখে বলেনি, তারা একটি লিপি পেয়েছিল যেখানে একটি কবিতার মতো কিছু কথা লিখা ছিল, আর সেগুলো থেকে ওই পরিবারের গুরুজনেরা এই মেসেজটা ডিকোড করেছে। এই কারণেই মুভির শুরুতেই সেই ছোট্ট মেয়েটিকে হত্যা করা হয়। আর বলার অপেক্ষা রাখে না, ওই মেয়েটি ছিল শুভঙ্করের যমজ বোন, কারণ শুভঙ্কর ওই প্রধানেরই বংশধর। কিন্তু শুভঙ্কর তার মেয়েকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নেয়। তার বাবাকে জানায় যে তার আসলে ছেলে হয়েছে, তাই শ্বেতাকে হত্যা করা হয় না। কিন্তু এখন যখন তার বয়স 12 হয়েছে, তাই সেই পিশাচ আবারও মুক্তি পেয়ে গেছে। সবকিছু শুনে আতঙ্কে জমে যায় শ্বেতা। বুঝতে পারে গ্রামের সবাই চায় তাকে বলি দেয়া হোক, কিন্তু আম্বি শক্ত গলায় বলে, আমি থাকতে আমার মেয়েকে কেউ স্পর্শ করতে পারবে না। আর ওই মুহূর্তে আমরা দেখতে পাই দীপিকাকে ঘৃণ্যভাবে স্পর্শ করছিল সেই দানব রক্তবীজ। ওই গ্রামের যেসব মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল রক্তবীজ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অফিসার, কিন্তু কেউ কিছুই মনে করতে পারে না যে কে তাদেরকে নিয়ে গিয়েছিল আর এই কদিন তারা কোথায় কিভাবে ছিল। কিন্তু এদের সবাইকে শারীরিক নির্যাতন করা হয়েছে সেটার আলামত পাওয়া যাচ্ছিল। এই পর্যায়ে আম্বি জানায় যে সে বাড়িতে একটা অদ্ভুত বৃদ্ধ মহিলাকে দেখতে পায় এবং তার সন্দেহ এইসবের সাথে ওই মহিলারও যোগসাজশ আছে। তখন জয়দেবের মুখে আমরা জানতে পারি যে এই মহিলা আসলে সেই মেয়েটা যে আজ থেকে 40 বছর আগে সেই শিশুটিকে বলে দিয়েছিল। কালের পরিক্রমায় আজ তার বেহাল দশা। মহিলাটি কালো জাদু জানে, তাই গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সে এই হাভেলির বিভিন্ন জায়গায় লুকিয়ে বসবাস করে ভিখিরির মতো।
জয়দেব বলে তার সন্দেহ ওই মহিলার দিকেই। সেখান থেকে বাসায় ফিরতেই আবারও বুড়ি আম্বিকে ভয় দেখায়। মুহূর্তেই আম্বি বাসার ভেতরে এসে দেখতে পায় রামুর বৃদ্ধ বাবা শ্বেতাকে গল্প শোনাচ্ছে। আম্বি তাকে সেখান থেকে আনতে গেলে বাবা তাকে একটা প্রাচীন পুঁথি ধরিয়ে দেয়। এটা শুভঙ্করের পাওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে সে এটা তার বউকে দিল। সেটায় বাংলায় কিছু পদ্য জাতীয় মন্ত্র লিখা ছিল। সেখানে লিখেছিল, দৈত্য যখন তার মহাপাপের মায়া ছড়াবে, মেয়েদের অশ্রু রক্ত হয়ে মাটিতে মিশে যাবে, তখন মায়ের খড়গ হবে বরদান, মেয়েদের রক্তে হবে সেই দৈত্যের বলিদান। ভাই, অদ্ভুত উড়ে এই মন্ত্র পড়া মাত্র আম্বিকা দেবীর দর্শন লাভ করে। পরদিন বাড়িতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কালী মন্দির খোলে আম্বি, আর সেখানে পুজো পাঠের ব্যবস্থা করে। পুজো চলাকালেই দীপিকা বাড়িতে ফিরে আসে। এলোমেলো অবস্থা তার। অন্যদের মতো সেও কোথায় কার সাথে ছিল এই ব্যাপারে কিছুই বলতে পারে না, কিন্তু তাও মেয়েকে ফিরে পেয়ে সবাই খুশি। আর সেদিন রাতেই প্রথমবারের মতো মেনস্ট্রুয়াল সার্কেল শুরু হয় আম্বিকার মেয়ে শ্বেতার। মধ্যরাতে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে দীপিকা আর শ্বেতার ঘরের দিকে রওনা দেয়। পথে তার বৃদ্ধ দাদা তাকে বাধা দেয়, আর তখন আমরা দীপিকার মধ্যে এক অশরীক রূপ দেখতে পাই। ভীপ্তস ভাবে মেয়েটা তার দাদাকে খুন করে, কিন্তু এত শব্দেও কারো ঘুম ভাঙে না। অদ্ভুত, দাদাকে মেরে সে চলে যায় শ্বেতার ঘরে। ঘুমন্ত আম্বিকে পাশ কাটিয়ে স্বাভাবিক রূপে সে শ্বেতাকে ডেকে তোলে, আর একটা ঘোরের মধ্যে যেন শ্বেতা হাঁটতে থাকে তার সাথে। আর তখন আমরা দেখতে পাই গ্রামের সবগুলো মেয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে, যাদেরকে সেই দানব নিয়ে গিয়েছিল। এই সময় আম্বিকার ঘুম ভাঙে। সবাই নিচে বৃদ্ধের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে, আর এদিকে আম্বি পাগলের মতো তার মেয়েকে খুঁজছে। কিন্তু সেই গাছের কাছে গিয়ে সে দেখতে পায় গ্রামের সবগুলো মেয়ে অমানসিক রূপ নিয়ে শ্বেতাকে তুলে নিয়ে যাচ্ছে, আর ওই বিদঘুটে বিশ্রী মহিলা মেয়েটাকে জাপটে ধরে আছে। আম্বিকা ছুটে গিয়ে শ্বেতাকে নিজের কাছে নিয়ে নেয়। আশেপাশের পিশাচগুলোকে দেখে তার চিন্তা শক্তির লোপ পাওয়ার অবস্থা। সে দ্রুত শ্বেতাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথ যেন আর শেষ হয় না। এই পর্যায়ে অদ্ভুত উড়ে সব ঘটনা ঘটতে থাকে। বাচ্চা মেয়েদের রূপধারী পিশাচগুলো তাদের গাড়িতে আক্রমণ করে। অমানসিক শক্তি তাদের গায়ে। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আম্বি, কিন্তু শেষ পর্যন্ত এদের হাত থেকে মেয়েকে রক্ষা করতে সে পারে না। প্রচন্ড আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আম্বিকা, আর বিস্ফারিত চোখে দেখে মেয়েগুলো শ্বেতাকে নিয়ে জয়দেবের হাতে তুলে দিয়েছে। ভালো মানুষের মুখোশ পরে থাকা এই শয়তানি সবকিছুর মূলে। সেখানেই জ্ঞান হারায় আম্বি। পরদিন অফিসার রবি এসে বৃদ্ধের খুন, শ্বেতা আর আম্বির নিখোঁজ হওয়া ইত্যাদি সবকিছুর ব্যাপারে জানতে পারে। তখন সে জয়দেবের খোঁজ করে, কিন্তু দেখা যায় জয়দেবের কোনো পাত্তা নেই। হঠাৎ যেন রবির মাথার জট খুলে যায়। সে বুঝতে পারে এইসবের পেছনে জয়দেবের কোনো না কোনোভাবে হাত আছে। নিজের সন্দেহের নিশ্চয়তা পেতে সে ফোর্স নিয়ে ওই মহিরুহের জঙ্গলে হানা দেয়, আর সেখানে সে জয়দেবকে দেখতে পায়। অন্যদিকে আম্বিকার জ্ঞান ফিরে আসে সেই বৃদ্ধার কুটিরে। এইখানে গল্প নতুন একটা মোড় নেয়। জানা যায় এই বৃদ্ধা আসলে লোক ভালো। সেদিন সে ওই নিষ্পাপ শিশুটিকে হত্যা করতে পারেনি। তার দ্বিধা দেখে তখন শিশুটির চাচা অর্থাৎ নবীন জয়দেব নিজে শিশুটিকে বলি দেয়। অন্যদিকে রবি জয়দেবকে কনফ্রন্ট করলে জয়দেব নির্দ্বিধায় সবকিছু মেনে নেয়, যেন তার কিছুই আসা যায় না। এরপর সে রবিকে শোনায় 40 বছর আগের কাহিনী। সেই শিশুকে হত্যা করায় রক্তবীজ খুবই রাগান্বিত হয় আর হত্যা করতে আসে জয়দেবকে। কিন্তু জয়দেব ইচ্ছে করেই এই কাজটা করেছিল রক্তবীজের দেখা পেতে। রক্তবীজ সামনে আসতেই সে তার বশ্যতা মেনে নেয় এবং নিজেকে তার হিউম্যান হোস্ট হিসাবে স্যাক্রিফাইস করতে রাজি হয়। তখন থেকে জয়দেবের শরীরের মাধ্যমেই নিজের লালসা মেটায় রক্তবীজ। আর জয়দেবের মিশন হচ্ছে এই বংশের শেষ মেয়ে অর্থাৎ শ্বেতার গর্ভে রক্তবীজের সন্তান দেয়া। কিন্তু এর পরেই রক্তবীজের শক্তিতে অফিসারকে উল্টো করে ঝুলিয়ে ফেলে জয়দেব, আর ভীপ্তসভাবে রক্তবীজ তার মধ্যে প্রকট হয়। বিদ ঘুটে ট্রানজিশন। এই ভিএফএক্স গুলো আপনাদের কাছে কেমন লাগছে একটা কমেন্ট করে জানান। এদিকে বুড়ির মুখে সবকিছু শুনে আম্বিকা তার মেয়েকে বাঁচাতে রওনা হয়, কিন্তু জয়দেবের মুখোমুখি হতেই তাকে জয়দেব নিজের শক্তির ঝলক দেখায়। কিন্তু মেয়েকে বাঁচাতে ডেসপারেট আম্বি কোনো কিছুই পরোয়া করে না। এরপর আম্বিকে মারাত্মক শাস্তি দেয় রক্তবীজ। আম্বির শরীরের প্রত্যেকটা অঙ্গের হাড় সে ভাঙতে শুরু করে, আর সবশেষে তার মাথা ভেঙে প্রাণহীন অবস্থায় মাটিতে ফেলে দেয় দেহটা। এরপর মন দেয় শ্বেতার পেটে বাচ্চা দেওয়ার দিকে, কিন্তু আম্বির এক ফোঁটা রক্ত মাটিতে পড়তেই এত বছরে বলি হওয়া সব শিশুর আত্মা যেন কেঁদে ওঠে। আর তখন আম্বিকার মাঝে দেবী শক্তি জাগ্রত হয়, আর আমরাও সেই পদ্যটার মানে কিছুটা হলেও বুঝতে পারি। আর মানতেই হবে কাজলকে এই জায়গায় খুবই সুন্দর লাগছিল। এরপর আর কি,
রক্তবীজকে কুকুরের মতো পেটাতে থাকে আম্বি। এইবার রক্তবীজ কোনো ডিফেন্সই করতে পারে না, মার খেয়ে রক্তাক্ত হয়ে সে মাটিতে পড়ে যায়। আর নিজের শক্তিতে আম্বি তার হৃৎপিণ্ড তার দেহ থেকে আলাদা করে তাকে শেষ করে দেয়। কিন্তু শ্বেতাকে নিয়ে ফিরে আসার পর বুড়ি জানায় শ্বেতার পেটে রক্তবীজের বীজ অলরেডি চলে এসেছে, এখন তাকে দেবীর উদ্দেশ্যে বলি দিতেই হবে। মৃত্যুর ওপার থেকে ফিরে আসা আম্বি বাধ্য হয়ে খড়গ তুলে নেয়। ঋণ তো শোধ করতেই হবে রক্তপিপাসু দেবীর। কিন্তু এই সময় সেখানে বলি হওয়া সবগুলো বাচ্চার আত্মা মুক্তি পেয়ে যায়, আর দেবীর হস্তক্ষেপে শ্বেতার প্রাণ বাঁচে। তার শরীর থেকে রক্তবীজের ভ্রূণ দূর হয়, আর ফাইনালি আম্বি তার মেয়েকে ফিরে পায়। শেষ বিকেলের আলোয় আকাশে যেন প্রকট হয় এক পৌরাণিক চরিত্র। আর এইখানেই শেষ হয় মা মুভির কাহিনী। পোস্ট ক্রেডিট সিনে আমরা হুডি পরা শয়তানকে দেখতে পাই। সে কিছু কথা বলে যেগুলো শুনতে অনেকটা এই রকম। এসে পড়েছ। ওরা বলে দুনিয়া কানে শোনে না, আমার থেকে বাঁচার উপায়ও জানে না। আমি অন্ধকার পথভ্রষ্ট করি বারবার। আমি তীব্র হলাহল, বহু শতাব্দী ধরে ঘটে চলা সব কিছুর নীরব সাক্ষী। আমি নিকষ কালো রাত, কেউ এড়াতে পারে না আমার কালো হাত। একটা খেলা আছে, খেলবে, এই খেলার একটাই নিয়ম। আমি যাই বলি না কেন, আমার ফাঁদে পা দেয়া যাবে না। ট্রিপি না, এতটুকুই। এর বাইরে আর মাধবানের চেহারাটাও দেখায় না, জাস্ট এই ভয়েস ওভার। তো প্রিয়জনেরা, এই ছিল কাহিনী। খুব আগ্রহ নিয়ে দেখতে বসেছিলাম। শয়তান মুভিটা কিন্তু মারাত্মক ছিল, আই হ্যাভ টু সে। তাই এইটা নিয়েও আমি খুবই হাইপ ছিলাম, বাট অ্যাকচুয়ালি ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। রিলিজিয়াস বাটারিংয়ের পাশাপাশি বিচ্ছিরি রকম ভিএফএক্স চোখে লেগেছে, তবে কাজলের অভিনয় ছিল অনবদ্য। আর রনি তো ভালো করেছেন, কি বডি ভাই! এই শেষ বিকেল টাইপ বয়সেও কি বডি! কিন্তু শয়তান ইউনিভার্সের সাথে তেমন কোনো কানেকশনই বিল্ড করতে পারে না এই মুভি। বেহুদা পোস্ট ক্রেডিট সিনটা শুধু একটা ভাওতা, ব্যাড বাজ খেয়ে গেলাম। তবে কাহিনীটা এঙ্গেজিং, টুইস্টগুলো ভালোই কাজ করে। ওয়ান টাইম ওয়াচ হিসেবে মুভিটা ঠিকই আছে। তো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাইফ ছিলাম সাথে। আজকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নাইটেলস বাংলা। আর একটা কমেন্ট করেন প্লিজ। করেন না কমেন্টটা, কমেন্ট করাই বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, আজকে আসি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।